আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন শেষ, মানে আমাদের প্রোনাউন। গত ক্লাসে আমরা প্রোনাউন পড়িয়েছিলাম। কি কি প্রোনাউনগুলো পড়িয়েছিলাম? পার্সোনাল প্রোনাউন পড়েছিলাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছিলাম আর কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো পড়েছিলাম। তাহলে প্রোনাউন মানে আমরা আর আজকে দিয়ে প্রোনাউন কিন্তু শেষ করে দিব। তাহলে ইংরেজির আজকে যতটুকু থাকবে ইনশাআল্লাহ আমরা প্রোনাউনের আজকে শেষ করে আগামীকাল যে ইংরেজি ক্লাসটা হবে আবার রবিবারে, সেই রবিবারে কিন্তু প্রোনাউন থেকে পূর্বের যতগুলো ক্লাস হয়েছে তার উপর কিন্তু সম্পূর্ণ মডেল টেস্ট হবে এবং কুইজ প্রতিযোগিতা হবে। আচ্ছা, এখন দেখো আমরা এখন আলোচনা করি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন আমরা ইনডেফিনিট প্রোনাউনের কোনগুলো প্রোনাউন আমরা জানি। কোন ওয়ার্ডগুলো প্রোনাউন হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয়। যেমন আমরা ইনডেফিনিট প্রোনাউনের মতো আমরা বলতে পারি অন, অল, ফিউ, এই যে ম্যানি মানে অন, অল, ফিউ, তারপরে হচ্ছে সেভারাল, মানে ইত্যাদিগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন আছে। তাহলে এই ইনডেফিনিট প্রোনাউনগুলো অর্থাৎ এই ওয়ার্ডগুলো আরো হিউজ আছে। এই ওয়ার্ডগুলো প্রোনাউন কখন হবে? আমরা জানি এই ওয়ার্ডগুলোর পরে যদি একটা অফ থাকে অথবা যে কোনো একটা ভার্ব থাকে তাহলেই সে এইগুলো কি হয়? ইনডেফিনিট প্রোনাউন হয়, তাই না? বা আমরা সবগুলোই জানি কোনো ওয়ার্ডের পরে যদি অফ অথবা যে কোনো একটা ভার্ব থাকে মানে এই ওয়ার্ডগুলোর পরে যে কোনো একটা অফ অথবা যে কোনো একটা যদি ভার্ব থাকে তাহলেই সেইগুলো প্রোনাউন হয়। আর অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এই ওয়ার্ডগুলো যদি বলে এটা কোন প্রোনাউন, তাহলে সেগুলো হয় ইনডেফিনিট প্রোনাউন। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তাহলে আমরা প্রোনাউনের সংজ্ঞা জেনেছি। এই ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে সবচেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে এই অন। মাথায় রাখবা, কোন সেন্টেন্সে যদি অন থাকে তাহলে সেটার উত্তর কি হবে? অনস হয়। কোন সেন্টেন্স যদি অন দিয়ে শুরু হয় তাহলে তার উত্তর হবে অনস। কোন সেন্টেন্স যদি অন দিয়ে শুরু হয় তার উত্তর হবে অনস। আর আরেকটা এই অন অফ অথবা অন অফ দা অন অফ অথবা অন অফ দার হচ্ছে নিয়ম আছে। অন অফ অথবা অন অফ দা, এদের পরে নাউনটা হবে হচ্ছে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার। লেখো অন অফ দা। হ্যাঁ, এই অন অফ থাকতে পারে অথবা অন অফ দা থাকতে পারে, দুইটার যে কোনো একটা থাকতে পারে। অন অফ অথবা অন অফ দা, এরপরে নাউনটা থাকবে হচ্ছে প্লুরাল আর ভার্বটা কি থাকবে? ভার্বটা থাকবে হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি এই নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় সেই নাউনটা হয় প্লুরাল নাউন, আর ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় সেই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, ভার্ব সিঙ্গুলার হবে। ওই যে অন অফ বলে, হ্যাঁ, অন অফ মাই কাজিন ইজ এ লয়ার। দেখো তো যারা তোমরা যুক্ত হচ্ছ আমাকে একটু জানাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু সুন্দর করে খাতায় তুলে নিবে সবগুলো। আজকে আমরা গত ক্লাসে ইনডেফিনিট প্রোনাউনের 3টা পড়িয়েছিলাম আর আজকে বাকি 6 যেগুলো আর 5টা আছে সেই 5টা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখানোর জন্য মাস্টার বইতে দেখাই, আমার ইয়েটা নিয়ে আসি। তোমরা সবাই একটু দ্রুত কমেন্ট করো এবং তোমাদের কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা, কেমন আছো আমাকে একটু দ্রুত জানাও, সবকিছু শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা এক্সাম্পল গুলো দেখে নেই, এই ইনডেফিনিট প্রোনাউন গুলোর এক্সাম্পল সহ আমরা সবগুলো দেখে নেই, তাহলে আশা করছি যে আমাদের আর সমস্যা থাকবে না।
আমরা তাহলে একটু প্রোনাউনেরটা একটু দেখে নেই যাতে আমাদের সেটার আর সমস্যা না থাকে। প্রোনাউনের ইনডেফিনিট প্রোনাউন, দেখো যে সকল প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন অন, নান, এনি, এনিবডি, বা সাম, সামন, সামবডি, এভরিবডি, আদার, আদার্স, মোস্ট, এভরিথিং, মানে ইত্যাদি গুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এখন ইনডেফিনিট প্রোনাউনে তাহলে যে 106 নম্বর যদি প্রশ্ন বলে এনি, এনিওয়ান, সাম, সামন, এগুলো কি, এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, তারপরে 2 নম্বরে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে যদি ওই যে হোয়াট কাইন্ড অফ প্রোনাউন, নানটা কি ইনডেফিনিট প্রোনাউন। তাহলে ইনডেফিনিট প্রোনাউন গুলো দেখতে বা আমাদের বুঝতে তো আর কোনো সমস্যা থাকার কথা না, তাই না? যে এইটা দেখলে তো চিনতে পারবা যে এই ওয়ার্ড গুলো ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা দেখো, প্রত্যেকটা প্রোনাউন গুলো হয়েছে কিন্তু মানে এগুলো আমরা জানি, এই ওয়ার্ড কয়েকটা একটু মাথায় রাখতে হবে। সেগুলো আমরা প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম না? কিছু কিছু, সবগুলো লেখিনি, কিছু কিছু তো লিখে দিয়েছিলাম। এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এখন দেখো 108 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক বলো তো? অন অফ দা নিয়ম আছে, যে তাহলে নিচের কোনটি, 108 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক বলো তো? দেখো তো 108 নম্বর প্রশ্ন, বি নাম্বার কেন সঠিক? তোমরা চিনবা কিভাবে? দেখো প্রশ্নগুলো এখন চিনবা কিভাবে? অন অফ দা আছে, অন অফ দা প্রত্যেকটাতেই দাগ দিবা, এটা হচ্ছে অন অফ দা, অন অফ দা, অন অফ, তাই না? এতটুকু আছে, তাহলে চিনবা কিভাবে? আমি বলেছি এই অন অফ অথবা অন অফ দা, অন অফ দা, তাহলে দুটো একই বোঝাবে, অন অফ অথবা অন অফ দা একই বোঝাবে। এরপরে আমরা চিনব কিভাবে? এখানে যে নাউনটা থাকবে, এই নাউনটা হবে প্লুরাল আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে দেখো নাউনটা করে, এখানে এই যে ফুড গুলো হচ্ছে নাউন, তাহলে এই ফুড গুলো হচ্ছে নাউন, এটা দাগ দাও, এটা দাগ দাও, এটা দাগ দাও, এটা দাগ দাও। তাহলে এর মধ্যে কোনটা প্লুরালে আছে? দুইটা আছে কিন্তু, একটা বি এবং হচ্ছে ডি, এই বি নাম্বার এবং হচ্ছে ডি নাম্বার। কিন্তু আমরা কি বলেছি, তারপরে ভার্বটা সিঙ্গুলার লাগবে, তাহলে আরটা তো প্লুরাল, তাহলে এটা কি হবে? হবে না, তাই এই ইজটা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন বলো তো 110 নম্বরটা বলো তো দেখি, যে অন অফ দ্য ড্যাশ হিজ অ্যাবিলিটি টু লেকচার, তাহলে এখানে কি হবে বলো তো? আচ্ছা আচ্ছা, তাহলে ধরো এখন এ নাম্বারে হলো না কেন? আচ্ছা, এটাতে এস নাই, আচ্ছা এটা তাহলে এটা প্লুরাল না, এটা বাদ, তাহলে এটাতে তো ছিল, ও আচ্ছা আর প্লুরাল আছে, আচ্ছা তাহলে এটাও বাদ। তাহলে এখন দুই নাম্বার কেন হলো না? এটা প্লুরাল নাই, তাই এটাও বাদ। বুঝতে পেরেছো? তাই এটা হচ্ছে 110 নম্বরের সি নাম্বার উত্তর। আচ্ছা, তাহলে এখন বলো দেখি 112 নাম্বার, 111 এবং হচ্ছে 112, দেখো এগুলো হ্যাঁ, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল আর ইজটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, তাহলে বলো তো বি নাম্বার কেন হলো না? ফ্রেন্ড প্লুরাল নাই, অর্থাৎ ফ্রেন্ড সিঙ্গুলার হিসেবে আছে, কিন্তু সিঙ্গুলার তো হবে না। অন অফ এর ক্ষেত্রে নাউনটা প্লুরাল রাখবে আর ভার্বটা সিঙ্গুলার। এর মধ্যে সবচেয়ে বেশি আসে এই 114 নম্বর প্রশ্নটা। এই 114 নম্বর প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। বলো তো 114 নম্বর প্রশ্নটা কি হবে? 114 নম্বর প্রশ্নটা এ নাম্বার হবে, যে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস লিভস ইন, এখানে হচ্ছে ব্রিটন আছে। আচ্ছা, তাহলে এইখানে তাহলে এই লিভস কেন হলো? ভার্বের সাথে, এই কথাটাই কিন্তু মাথায় রাখতে হবে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। ভার্বের সাথে এস অথবা ইএস দিলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়, আর ভার্ব জন্মগতভাবে যেভাবে থাকে সে প্লুরালে থাকে। সেই জন্য, তাছাড়া তোমরা কিন্তু পরীক্ষার হলে এই যে এইটা উত্তর করে আসবা, কিন্তু সি নাম্বার কিন্তু উত্তর করে আসবা, তাই না? যে মনে করবা এটা প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এরকম করা যাবে না। ভার্বের সাথে এস অথবা ইএস দিলে সেই ভার্বটা
সিঙ্গুলার হয়ে যায়, আর নাউনের সাথে এস অথবা এস দিলে সেই নাউনটা প্লুরাল হয়। এইটুকু মাথায় রাখতে হবে। তাহলে পারবা না এগুলো? তাহলে ইনডিফিনিট প্রোনাউনের এইগুলোই বেশি আসে, মানে এই অন অফ দ্যার ক্ষেত্রেই বেশি আসে। আর কোন সেন্টেন্স যদি অন দ্বারা শুরু হয় তাহলে কি উত্তর হবে? অনস। এইটুকু মাথায় রাখতে হবে। দেখো অন দ্বারা কোন সেন্টেন্স, যেমন 120 নাম্বার, 123 নাম্বারও আবার আছে। আবার এই যেগুলো প্রায় সবগুলোই দেখো, এই যে অন দ্বারা কোন সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে সেটার মাঝখানে কি থাকা লাগবে? অনস হতে হবে। অন দ্বারা কোন সেন্টেন্স শুরু হলে সেখানে কি থাকা লাগবে? অনস। তাহলে দেখো অনস কিন্তু একটাতেই থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 100 আমরা যদি বলি 22 নাম্বার, তাহলে কি হবে? অনস হবে, কারণ অন দ্বারা শুরু হয়েছে, অনস হবে। তারপরে 123 নম্বরে অন দ্বারা শুরু হয়েছে, তাহলে কি হবে? অনস হবে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাহলে এখন আমাকে এইটা বলো তো দেখি, প্রীতি বলো তো 124 নাম্বার কি হবে? কার্ল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ড্যাশ। কত নাম্বার হবে? সি নাম্বার। কেন হলো? এটার কোন নিয়মে ফেলাবা বলো তো? অন অফ দ্যার ক্ষেত্রে, অন অফ দ্যার নিয়ম। তাহলে নাউনটা কি লাগবে? প্লুরাল লাগবে। আচ্ছা, তাহলে এখানে স্টুডেন্টটা কি প্লুরাল আছে? না, এটা বাদ। বি নাম্বারে এটা কি প্লুরাল আছে? এটা বাদ। ডি নাম্বারে এটা প্লুরাল আছে না? আছে। কিন্তু এই বাদটা হচ্ছে সিঙ্গুলার লাগবে। দে দেম দেয়ার, এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে? ইয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে তো এই যে ভার্ব তো, সরি, এই যে ভার্ব তো ধরো ওয়াজ দিয়েই দেওয়া আছে, আর ওর অনেকগুলো বোঝাচ্ছে আর কি, সেই জন্য ওটা দেয়ারটা আর হবে না, ওখানে হিজটা হবে, মানে সি নাম্বার হবে ক্লাসের ক্ষেত্রে, সেই জন্য স্টুডেন্টস অফ হিজ। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখন মোটামুটি এতটুকু গেল। পারবা না এখন মোটামুটি? এটা পারবা? পারবা? এভরিবডি। ও আচ্ছা, আর একটা লিখে নিবা, এটা একটু তোমাদের লিখে দেই, তাহলে ওটা আর মনে থাকবে। লেখো, ওই এখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা লিখে দেই, তাহলে ওটা মাথায় রাখতে পারবে। লেখো, এটাও লেখো। লেখো এভরিবডি, এভরিওয়ান, ইচ, এইদার, নেইদার। এভরিবডি, লেখো এভরিবডি, ইচ, এইদার, নেইদার। এভরিবডি, ইচ, এইদার, নেইদার লিখছো? এইটা তো একটু লিখে নাও। এভরিবডি, ইচ, এইদার, নেইদার, নেইদার। এদের পরে সিঙ্গুলার পজিটিভ বসে, সিঙ্গুলার পজিটিভ বসে, পজিটিভ বসে। এদের পরে কি বসবে? সিঙ্গুলার পজিটিভ। অর্থাৎ তোমাদের পজিটিভ যে, তাহলে পজিটিভ কয় প্রকার হচ্ছে তাহলে জানো? পজিটিভ কিন্তু তাহলে দুই প্রকার দাঁড়াচ্ছে, একটা সিঙ্গুলার পজিটিভ আর একটা হচ্ছে প্লুরাল পজিটিভ। মানে অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরালকে আলাদা আলাদা ভাবে বলা হয়, যে সিঙ্গুলার পজিটিভ অর্থাৎ সিঙ্গেল পজিটিভ অর্থাৎ ডাবল পজিটিভ। এখানে সিঙ্গুলার পজিটিভ, এখানে লেখো এই পজিটিভ গুলো একটু মাথায় রেখে দাও, তাহলে মনে লাগবে। লেখো পজিটিভ হচ্ছে দুই প্রকার, পজিটিভ প্রোনাউন দুই প্রকার। এটা একটু লেখাই দেই, কারণ তারপরে এটা কেন বসলো অটোমেটিক বুঝতে পারবা। লেখো পজিটিভ প্রোনাউন হচ্ছে দুই প্রকার। পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন দুই প্রকার। পজিটিভ প্রোনাউন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল প্রোনাউন আর আরেকটা হচ্ছে ডাবল প্রোনাউন। সিঙ্গেল প্রোনাউন আর একটা হচ্ছে ডাবল, একটা ডাবল প্রোনাউন মানে সিঙ্গেল পজিটিভ ডাবল পজিটিভ, ওই একই কথা হলো। একটা হচ্ছে সিঙ্গেল পজিটিভই দাও নাকি, তাহলে ভালো বুঝবা। দেখো সিঙ্গেল পজিটিভ আর একটা ডাবল পজিটিভ। সিঙ্গেল পজিটিভের মধ্যে কি কি আছে সেইগুলো ওয়ার্ডগুলো লিখে নাও, যেগুলো সিঙ্গেল ওয়ার্ড বোঝায়, যেমন মাই, ইয়োর,
মাই, ইয়োর, হিজ, হার, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, এইগুলো হচ্ছে লিখে নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে আরেকটা লিখবো হচ্ছে দেয়ার। দেয়ার সিঙ্গেল পজেসিভ গুলো কি কি? মাই, ইয়োর, হিজ। এদের পরে যে সকল যে ওয়ার্ডটা বসবে, এদের পরে যে সকল ওয়ার্ড বসবে সেটা নাউন ওয়ার্ড বসবে। এদের পরে কি ওয়ার্ড বসবে? নাউন ওয়ার্ড। এটুকুটা লেখো, আমি যেভাবে লেখাচ্ছি সেভাবে লেখো। হ্যাঁ, বৃষ্টি মোটামুটি হচ্ছে। লিখছো? চলে গেছে। আচ্ছা, তাহলে পজেসিভ প্রোনাউন হচ্ছে দুই প্রকার। একটা সিঙ্গেল পজেসিভ, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার। এদের পরে কি বসবে? নাউন ওয়ার্ড। আচ্ছা, আমরা বলেছিলাম না যে ভার্বের সাথে আইএনজির পূর্বে পজেসিভ প্রোনাউন বসে? তাহলে ভার্বের সাথে আইএনজি যেগুলো হয় সেগুলো নাউন ওয়ার্ড হয় না? বা জিরান্ডের পূর্বে সেগুলো নাউন ওয়ার্ড তো হয়। তাহলে এদের পরে আমরা যে ওয়ার্ডটা বসবে সেটা নাউন ওয়ার্ড। আর ডাবল পজেসিভ গুলো লেখো ইয়োর্স। ডাবল পজেসিভ গুলো আছে, যেমন লেখো ইয়োর্স। ডাবল হ্যাঁ, জিরান তো নাউনের কাজই করে। জিরান সম্পূর্ণ নাউনই, ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের কাজ করে, অর্থাৎ নাউনের পজিশনে বসে। আমি বললাম হ্যাঁ, ওই যে ইনসিস্ট অন, ওই যে বললাম না ইনসিস্ট অন এর পরে পজিটিভ বসবে, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর ওই ভার্বের সাথে আইএনজি যেগুলো হয় ওটা হচ্ছে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়। লেখো ডাবল পজিটিভ, লেখো আওয়ার্স, আওয়ার্স, তারপরে লিখবা হচ্ছে মাইন, আওয়ার্স, মাইন, আওয়ার্স, মাইন, তারপরে আওয়ার্স, ইয়োর, মাইন, আওয়ার্স, তারপরে দেয়ার্স, দেয়ার্স। আর এই যে এগুলো হিসাবে ব্যবহৃত হয়, এগুলো অবলিক দিয়ে লিখতে পারো, হিজ অথবা হার। এই এদের পরে কি বসে জানো? মানে এদের মধ্যে নাউন থাকে। এই কথাটা একটু লিখে নিবা। এই, ইয়োর, মাইন, আওয়ার, দেয়ার্স, এই যে ওয়ার্ড আছে না, এরা নিজেরাই একটা, এদের মধ্যেই নাউন আছে। এই কথাটা এইভাবে লিখে নাও যে এই পজিটিভের মধ্যে, এদের মধ্যেই নাউন ওয়ার্ড আছে, এদের মধ্যেই নাউন ওয়ার্ড আছে, নাউন আছে, এদের মধ্যেই নাউন আছে। ফর এক্সাম্পল, আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা বুঝতে পারবো। দেখো, আমি বললাম ইয়োর্স, মাইন, আওয়ার্স, দেয়ার, এদের মধ্যেই কি আছে? নাউন আছে। আর এদের পরে কি বসবে? নাউন ওয়ার্ড বসবে। ফর এক্সাম্পল একটা এরকম লিখে নাও। হ্যাঁ, নাউন বসবে। সিঙ্গেল পজিটিভ যারা, এদের পরে অবশ্যই একটা নাউন ওয়ার্ড বসতে হয়। আর এদের পরে নাউন ওয়ার্ড বসতে হয় না, এদের মধ্যেই নাউন থাকে, এদের মধ্যেই নাউন থাকে। ফর এক্সাম্পল একটা এই পাশে একটা এক্সাম্পল লিখে নাও। আমরা তাহলে এক্সাম্পলটা দেখলে এখান থেকে আমরা বলতে পারি। লিখলাম হচ্ছে মাই পেন ইজ, লেখো, এইভাবে লিখে দিচ্ছি। আমি বললাম মাই পেন ইজ বেটার দেন, আমরা বললাম মাই পেন ইজ বেটার দেন ইয়োর পেন। যদি বলি ইয়োর পেন, ইয়োর পেন, দেখো মাই পেন ইজ বেটার দেন ইয়োর পেন। এই ইয়োর শব্দটা একটা কি ছিল? এখানে সিঙ্গেল পজিটিভে ছিল না? ছিল। এদের পরে কি বসেছে? এটা একটা নাউন ওয়ার্ড বসেছে না? নাউন ওয়ার্ড। এন্ড এই কথাটাই যদি বলতাম মাই পেন ইজ বেটার দেন ইয়োর্স, এই কথাটাই আবার একটু লেখো। আমি বললাম মাই পেন ইজ বেটার দেন ইয়োর্স। তাহলে এদের পরে কি আর নাউন দিতে হলো? ওই ইয়োর্স মানেই মানে ইউ আর, মানে তোমার বোঝাচ্ছে আর কি। তাহলে এদের আর ক্ষেত্রে নাউন দিতে হচ্ছে না, মানে ওদের মধ্যেই নাউন ওয়ার্ডটা আছে। বুঝতে পেরেছো কি? এইগুলো ওয়ার্ড বসবে। আর যে সকল ওই যে এভরি এর পরে ওই এই যে পজিটিভ গুলো, পজিটিভের গুলোর মধ্যে সিঙ্গেল পজিটিভ ওই হিজ আর হার, মাই, আবার এইগুলো বসে। বুঝতে পেরেছো এখন? আচ্ছা, হ্যাঁ,
মুবিন লেখা হয়েছে? মুবিন লেখা হয়েছে নাকি গম পাচ্ছে আবার? ওই যে এভরিওয়ান, এভরিবডি, ওই দেখো ওখানে লিখে দিছে অন অফ, অন এভরিওয়ান, এভরিবডি, নোবডি অথবা এই পারসন অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হলে পজিটিভটি সিঙ্গুলার, ওই হিজ অথবা হার হবে। তাই ওই যে সিঙ্গুলার হিজ অথবা হার, তাহলে যে এভরিবডি, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, তাহলে কি প্রত্যেকের উচিত যে তার পিতামাতাকে সম্মান করা। বুঝতে পেরেছো কি? এই কারণে ওই যে এভরিবডি, এভরিওয়ান, ইজ, এইদার, এদের পরে কি বসবে? সিঙ্গুলার পজিটিভ গুলো বসবে। বুঝছো? এখন ওইগুলো লিখলাম। এখন আমরা পরবর্তীতে যেটা পড়বো সেটা আমরা চলে যাচ্ছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে। লেখো, এখন আমরা চলে যাব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছি না? পড়েছি। যদি পড়ে থাকে তাহলে বলো তো দেখে। 104 নম্বর প্রশ্ন। বি নাম্বার। আমরা তাহলে এটার পারবো তো নাকি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কি, আচ্ছা অনেক সময় এগুলো তো আমরা আবার একটু পরে আসি নাকি। আমরা অনেক সময় দেখো মুবিন, এটা লেখা হয়েছে, লেখো একটু দ্রুত, একটু লেখো, পরে আবার বুঝতে পারবা না। একটু লেখো হয়েছে পজিটিভের ক্ষেত্রে এই পজিটিভ গুলো কিভাবে হয় সেগুলো একটু এইভাবে একটু লিখে নেও, কারণ পরীক্ষার হলে তো অনেক সময় চলে আসে। এগুলো একটু দ্রুত একটু লিখে নাও, তাহলে পজিটিভটাও মাথায় রাখবা। অনেক সময় আসতে পারে হোয়াট কাইন্ড অফ পজিটিভ, যদি বলে পজিটিভ কত প্রকার? 2 প্রকার, একটা সিঙ্গেল পজিটিভ, একটা হচ্ছে ডাবল পজিটিভ। সিঙ্গেল পজিটিভের পরে অবশ্যই একটা কি ওয়ার্ড লাগবে? নাউন ওয়ার্ড লাগবে। আর ডাবল পজিটিভের মধ্যেই নাউন লুকায়িত অবস্থায় থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন লেখা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অনেক সময় দেখো, অনেক সময় পরীক্ষার হলে ডেমনস্ট্রেটিভ আর ডিস্ট্রিবিউটিভের মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায় যে কোনটা ডিস্ট্রিবিউটিভ আর কোনটা ডেমনস্ট্রেটিভ, তাই না? দুইটাই ডি দিয়ে শুরু। ডেমনস্ট্রেটিভ আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। দেখো ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ গুলো কি কি? দিস, দ্যাট, দেস, দোস, তাই না? দিস, দ্যাট, দেস, দোস, এইটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। আর ডিস্ট্রিবিউটিভ গুলো কি? ইচ, এইদার, নেইদার, এরা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে সহজ কথা মাথায় রাখবা, ডিস্ট্রিবিউটিভ শব্দে কি আছে? একটা আই আছে না? আর এইদার, নেইদারের ক্ষেত্রে কি আছে? আই আছে। তাহলে তোর পরীক্ষার হলে মাথায় থাকবে ডিস্ট্রিবিউটিভ শব্দে আই আছে, এইদার, নেইদার, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে দেখবে যে দোজ, দেস, দ্যাট, দিস, এগুলোতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মানে দেখো প্রায় প্রত্যেকটাতেই ওই যে এ দুটো নিয়ে তো আর সমস্যা হবে না। সমস্যা হতে পারে যে দিস, দোস, দেখো এগুলোতে ডেমনস্ট্রেটিভে ই আছে আর ওগুলোতে দেস, দোসে ই আছে। মানে মাথায় তোমাকে পরীক্ষা হলে টেকনিক ইউজ করতে হবে, কারণ পরীক্ষার মানে তাহলে দেখো ডেমনস্ট্রেটিভ মানে কি? দিস, দ্যাট, দেস, দোস। ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দেস, দোস। আর ডিস্ট্রিবিউটিভ মানে কি? সাস, সাসও আছে, সাস, ইচ, এইদার, নেইদার। সাসটা একটু লিখে নাও, এস ইউ সি এস, সাস মানে ইচ, এইদার, নেইদার, সাস, এদের কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভটা তাহলে মনে রাখবা কিভাবে? ডিস্ট্রিবিউটিভ শব্দটা লিখতেই আই দিয়ে লেখা লাগে, টি আই। তাহলে এইদার, নেইদার, এইদার, নেইদার, ক্লিয়ার? আচ্ছা, আর এদের ক্ষেত্রে এই ইচ, এইদার, নেইদার, এদের ক্ষেত্রে ভার্বটা কি হবে? ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। লেখো এদের ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার, অর্থাৎ ওই যে আর লেখো এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, এদের পরে হচ্ছে ভার্ব সিঙ্গুলার।
এদের পরে হবে ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভের পরে ভার্ব সিঙ্গুলার। আমার মুভির সেখানে এসে ঘুমাচ্ছে। ডিস্ট্রিবিউটিভ পরে ভার্ব সিঙ্গুলার। আর আরেকটা এখানে লিখে নাও, এদের পরে মানে সিঙ্গেল পজিটিভ বসে, এদের পরে সিঙ্গেল পজিটিভ বসে, এদের পরে সিঙ্গেল পজিটিভ বসে, এদের পরে সিঙ্গেল পজিটিভ বসে, ওই হিজ হার এরা বসে সিঙ্গেল পজিটিভ। ইজ এইদার নেইদার এদের পরে মানে সিঙ্গেল পজিটিভ হিজ হার এরা বসে। হ্যাঁ, উদাহরণ সরাসরি আমরা এক্সাম্পল গুলোই দেখাই দেই। ইনডেফিনিট, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারগেটিভ, রিলেটিভ, নেই নাকি? ছোট না করলে দেখতে পাবো না, তাই না? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাম্বার 1। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো দেখো, এই যে একটা ধরো এইখানের একটা যদি বলি 186 নাম্বার, এই যে দেখো ইজ এইদার নেইদার এভরি, এদের পরে পজিটিভ কেসটি কি হবে? সিঙ্গুলার বসবে। অর্থাৎ সিঙ্গুলার কেস বলতেই ওই সিঙ্গেল পজিটিভ গুলো বসবে। ওই যে হিজ হার ইয়োর ইটস, মানে ইটস শব্দটা কিন্তু এই যে আইটি এর পরে যদি এখানে ইনভার্টেড যদি ওই যে একটা আমরা উদ্ধৃতি চিহ্ন যদি আমরা দিয়ে দিই, তাহলে ওটা কিন্তু পজিটিভ চলে যাচ্ছে, পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে চলে যাচ্ছে। তাই এখানে লিখে দাও ইজ এইদার নেইদার এভরিওয়ান, এর পজিটিভ কেসটি হবে হিজ হার ইয়োর আর ইটস, মানে সিঙ্গেল গুলো ডাবল গুলোতে যাবে না, কিন্তু সিঙ্গেল গুলো ডাবল গুলোতে যাবে না। দেখো বুঝতে পেরেছো কি? আমি যে এখানে বললাম এই যে এদের পরে ডিস্ট্রিবিউটের পরে কি বসবে, আমি এখানে বলে দিলাম এদের পরে কি বসবে? সিঙ্গেল পজিটিভ গুলো বসবে, তাই না? তাই এখানে হচ্ছে এই হিজ, এখানে হচ্ছে হার, এখানে হচ্ছে ইটস। এই ইটস যদি এই একটা আছে আর এই রকম একটা আছে, কিন্তু ইটস আছে না, এই ইটস হচ্ছে সিঙ্গেল আর এই ইটস কিন্তু হচ্ছে পজিটিভ, মানে সরি এটা হচ্ছে ডাবল। হ্যাঁ, এরকম হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো তাহলে এখন ইয়েটা দেখো, দ্য প্রোনাউন ইজ এগ্রিড উইথ অ্যান অ্যান্টিসিডেন্ট ইন, তাহলে নিচের কোনটি ধরো সঠিক? তাহলে ইচ অফ দিয়ে তাহলে আছে, তাহলে কেন সি নাম্বার হলো? আচ্ছা এখানে যে দেয়ারটা হলো না কেন? কারণ দেয়ারটা প্লুরাল হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে ইটস এটা হবে না, আবার এই যেটা দেয়ার হচ্ছে না, সেই জন্য হচ্ছে সি নাম্বার, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে ধরো 87 এবং 88 নাম্বার, 87 নম্বরে তাহলে দেখো ইচ অফ দিয়ে আছে সেন্টেন্সটা, তাহলে ইচ অফ দিয়ে থাকার কারণে ওখানে কি হবে? সিঙ্গেল পজিটিভ গুলো হবে। তাহলে দেখো দেয়ার, দেম, দেমসেলফ এগুলো কি হবে? হবে না। তাহলে অটোমেটিক তিনটা অপশন কিন্তু আমরা অনায়াসেই বাদ দিতে পারছি। তাহলে এটা হিজি এটা বেঁচে যাচ্ছে। 88 নম্বরে ইচ অফ দ্য সন্স ফলোয়েড, এদের ক্ষেত্রে শোনো, এই প্রোনাউনের ক্ষেত্রে বেশিরভাগ নিয়মের ক্ষেত্রেই নাউন গুলো প্লুরাল হবে আর ভার্ব গুলো সিঙ্গুলার হবে। বেশিরভাগ ক্ষেত্রে নাউন গুলো কি হবে? প্লুরাল হবে আর ভার্ব সিঙ্গুলার। তাহলে এখন প্রত্যেকটাই দেখো এখানে ওই ইচ অফ এর পরে নাউন যেগুলো ওয়ার্ড গুলো আছে প্রায় প্রত্যেকটাই কিন্তু নাউন প্লুরালে আছে, কিন্তু নাউন গুলো প্লুরালে আর ভার্ব গুলো সিঙ্গুলার। কারণ এই যে ওয়ার্কার্স, এই যে সন্স, মানে যেগুলো বেশিরভাগ দেখবা প্লুরালেই থাকে আর ভার্ব গুলো সিঙ্গুলারে থাকে। তাহলে এটাতে কি হবে? হিজ। 88 নম্বরে তাহলে কি হবে? ওই হিজ হবে। তাহলে এই যে মানে হার হলো না, কারণ এই যে বলছে ইচ অফ দ্য সন্স ফলোয়েড হার ফাদার স্টেটমেন্ট, ছেলে বোঝাচ্ছে না, ওটা তো আর মেয়ে অর্থ দিচ্ছে না। ফাদার তো আর ওটা যদি ডটার বলতো তাহলে কন্যাদের বোঝাতো, তাহলে হার বোঝাতো। এনে যেহেতু সন্স মানে সন্তানকে বোঝাচ্ছে, তাহলে তো সন্তানরা তো আর হার হবে না, তাই না?
আচ্ছা, তারপরে 89 নম্বরে এভরি ওয়ান অফ ইউ শুড ডু, কি হবে তাহলে? হিজ হবে না অনস হবে? অনস তো আগেই বাদ, কারণ অন নেই, তাই এখানে কি হবে বলো তো? হিজ হবে না ইওর হবে? এখানে এভরিবডি অফ ইউ শুড ডু হিজ ডিউটি, এই ইওর ডিউটির সে এখন হিজ ডিউটিটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন নতুন বই যেটাতে দেখবে সেটাতে দেখবে যে হিজ ডিউটি দিয়ে দেওয়া আছে নতুন এডিশনে। এটাতে অনেকগুলো তো আগেই আছে, তো এখানে উত্তর দেওয়া আছে ইওর ডিউটি। আর ইওর ডিউটি হিসেবে এক হিসেবে নিয়ে নেওয়া উচিত। ন্যায় কি কারণে? ডিউটি একটা নাউন অর্থ, নাউন ওয়ার্ডের উপর পূর্বে হচ্ছে পজেসিভ গুলো বসে। ভার্বের কি? ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম, ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম, নাউন করবে হচ্ছে পজেসিভ ফর্ম। বুঝতে পেরেছ? এগুলো এখন মনে থাকবে? মনে থাকবে না নাকি এখন কনফিউশন আছে? বুঝতে পারবা তো নাকি? আচ্ছা, এখন আমরা পরবর্তীতে এসে যে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। লেখা হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকালের দুইটা আছে, জাস্ট একটা একটা নিয়ম মনে রাখলেই হবে। রিসিপ্রোকাল 2 নম্বরে লেখা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। লেখা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে অন অ্যানাদার। একটা হচ্ছে কি ইচ আদার আর একটা হচ্ছে অন অ্যানাদার। আচ্ছা, এইখানে দুইটা তথ্য খালি মাথায় রাখবা। দুইটা তথ্য মাথায় রাখবা বলতে কি বোঝায়? আমরা জানি অন বলতে কয়জন বোঝায়? একজন। আচ্ছা, অনের সাথে ধরো আমরা অন বলতে একজন বোঝায়, কিন্তু অ্যানাদার বলতে অন্যজনকে বোঝায় না। তাই অন অ্যানাদার মানে আমি এবং অন্যজন, তাহলে কয়জন হলো? দুইজন, অর্থাৎ একের অধিক বোঝালো। ঠিক এই কথাটাই মাথায় রাখবা, অন অ্যানাদার মানে একজন না বুঝিয়ে যদি দুইজনের অধিক অর্থাৎ একের অধিকের তুলনা বোঝায়, মাথায় রাখবা দুই বা ততোধিকের যদি তুলনা বোঝায় তাহলে অন অ্যানাদার। লেখো দুইয়ের মধ্যে অর্থাৎ একের অধিকের মধ্যে যদি তুলনা, তাহলে অন অ্যানাদার। একের অধিকের মধ্যে তুলনা বোঝালে অন অ্যানাদার। লেখো একের অধিকের, হ্যাঁ দুইজনের মধ্যে তুলনা লেখো, আর এটা একজনের মধ্যে তুলনা, মানে দুইজনের আবার বেশিও হতে পারে, বুঝছো? অন অ্যানাদার দ্বারা দুইজনের বেশিও হতে পারে, সেই জন্য লেখো এটা হচ্ছে ইচ আদার, একজনের মধ্যে তুলনা, একজনের সাথে, সেটা ব্যক্তি বস্তু সবই হতে পারে, কিন্তু একজনের সাথে তুলনা, তুলনা। আর অ্যান অ্যানাদার মানে হচ্ছে একের অধিকের সাথে তুলনা, অর্থাৎ দুই বা ততোধিক, দুই বা ততোধিক, দুই বা ততোধিকের সাথে তুলনা, সাথে তুলনা। বিষয়টাকে বুঝতে পেরেছ? হ্যাঁ, ইচ আদার মানে কি একজনের সাথে তুলনা বোঝাবে, আর অন অ্যানাদার মানে কি দুই বা ততোধিক জনের সাথে তুলনা, দুই বা ততোধিক জনের সাথে তুলনা। তাহলে বলছে দে ফাউট উইথ অ্যান অ্যানাদার, হেয়ার অ্যান অ্যানাদার, তাহলে তো এমনিতেই বুঝবো ইচ এবং অ্যান অ্যানাদার, এটা তো 100% রিসিপ্রোকাল, এটা তো আর কোনো সন্দেহ নাই, তাই না? চিহ্নিত করতে বললে, আচ্ছা কোন প্রোনাউন তোমাদের যদি আমি বললাম যে চিহ্নিতকরণ যদি বলা হয়, আমি বললাম all that glitters is not gold, এখানে all কে আন্ডারলাইন আউট করে দিল, এটা কোন প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। all that glitters is not gold, ইনডেফিনিট প্রোনাউন। তারপর আমি বললাম, এখানে বললাম এই যে এখানে ইচ অফ সন মাই বেস্ট, এটার দ্বারা যে আমরা যদি দিয়ে দিলাম, এখানে জাস্ট ইচ কে দাগ দিল, এটা ইচটা কি হবে? ইচটা কি হবে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে অর্থাৎ সহজ কথা আমি বললাম, একটা তোমাকে ওয়ার্ড দিলে হচ্ছে মাই সেলফ, মাই সেলফ কোন প্রোনাউন? অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ বা সেলফের যুক্ত। এক কথা আমরা আইডেন্টিফাই যদি করতে বলে যেটা কোন প্রোনাউন, আমরা তো সহজেই চিনতে পারবো নাকি? আইডেন্টিফাই করতে বললে তো অন্তত চিনতে পারবো। আর এগুলো তো সবগুলো তো আমরা নিয়ম পড়াই দিলাম। আর এই আইডেন্টিফাই ক্ষেত্রে এই যে এখন তাহলে দেখো এখানে বলছে অন অ্যানাদার, তাহলে ইচ আদার, এটা আমরা 100% রিসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, আর এদের পরে কি এই রিসিপ্রোকাল প্রোনাউন আমরা কি বলেছি? দুইটা নিয়ম।
যদি দুইজনের মধ্যে তুলনা বা তার বেশির মধ্যে তুলনা হয় তাহলে অন অ্যানাদার, আর যদি একজনের মধ্যে তুলনা করা বোঝায় তাহলে ইচ আদার। তাহলে এখন দেখো তো 196 নাম্বার কি উত্তর হবে বলো তো? যে 196 নাম্বার প্রশ্নটা দেখো তো, যে 196 নাম্বার, আগে 196 নাম্বারে ইচ আদার হবে কিনা সেটা আগে বলো। ইচ আদার কি হবে? এখানে আগে দেখো কি কারণে হবে না, বললো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? দ্য থ্রি সিস্টার্স, তাহলে থ্রি সিস্টার্স আছে, তাহলে কি এটা ইচ আদার হবে? আগেই বাদ যাচ্ছে, তাহলে ইচ আদার যেখানে যেখানে আছে তাহলে এটাতে আছে, এ নাম্বার আগেই বাদ, তাহলে ডি নাম্বারও আগেই বাদ, তাহলে এখন থাকতেছে কোনটা? বি এবং হচ্ছে সি। তাহলে এখন বি নাম্বারে আর সি নাম্বারের মধ্যে পার্থক্য কি আছে? আছে the three sister loves one another আর three sister love one another। বাট সিঙ্গুলার কি এখানে হচ্ছে, এখানে যে থ্রি সিস্টার যে নাউন গুলো অনেক, যে বাট তাহলে প্লুরাল করতে হবে। বার প্লুরাল করা লাগবে না। আচ্ছা আমরা বলছি কি একজন ব্যক্তি হলে এটা তো সবসময়ই তো ইংরেজি স্ট্রাকচার গুলো কি করে মনে করে, আমি যদি একা থাকতাম তাহলে বারটা একাই হতো, সিঙ্গেল, আমি যদি সিঙ্গেল হই বারটাও সিঙ্গেল হবে, আমি প্লুরাল হলে বারটা প্লুরাল হবে। তাহলে যেহেতু অবশ্যই থ্রি সিস্টার, তিনজন, তিনটা বোন, তাহলে অবশ্যই কি বারটা তো প্লুরালে হতে হবে, তাই না? কারণ বারবের সাথে এস অথবা এস দিলে তো সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তো সেই জন্য তো এখানে আর তো লাভ হচ্ছে না। বুঝতে পেরেছো? হ্যাঁ সিঙ্গুলার হয়ে গেছে। হ্যাঁ ওটা বার সিঙ্গুলার, মানে এই যে ইচ রিসিপ্রোকাল প্রোনাউনের দেখো পার্থক্যই কি, যে যখন যে দুইজনের মধ্যে, দুইজন তিনজনের মধ্যে তুলনা করার অর্থে বোঝাচ্ছে, তাহলে তো অবশ্যই সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আসতে হবে, সেই জন্য। তাহলে বুঝতে পেরেছো এটা? সেই জন্য ওটা হচ্ছে লাভ, শুধু লাভ। আচ্ছা তাহলে এখন 197 নম্বরে বলো তো, আইডেন্টি দ্য কারেক্ট সেন্টেন্স। ডি নাম্বার কেন? দেখো এখানে একটা তো কিন্তু অ্যানাদার দেওয়া নেই, বুঝছো? তাহলে নাই যেহেতু, তাহলে তো অবশ্যই ইস এর মধ্যেই আনতে হবে, তো সেই জন্য সেক্ষেত্রে দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার, কারণ এখানে বিটুইন ইচ আদার তো বলতে কোনো কিছু নেই, তারপর আবার অ্যাওয়ে ইচ আদারও তো নেই, আবার হচ্ছে এখানে তো ওই যে টু লাভ ইচ আদার তো নেই, সেই জন্য ওটা হচ্ছে ডি নাম্বার। অর্থাৎ পরীক্ষার হলে মানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, যে ভালোভাবে, অর্থাৎ তোমার কমন নাও পড়তে পারে কিন্তু তোমাকে কি করা লাগবে, অপশনগুলো বাদ দিতে শিখতে হবে পরীক্ষার হলে। এখন এইটা দেখলা না, প্রশ্নকর্তাই মনে হয় ভুল করে দিয়েছে, প্রশ্ন তো দেয়নি, কিন্তু তোমাকে আগে অপশনগুলো বুঝতে হবে, অপশনগুলো বুঝলেই অনায়াসে উত্তর করতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা এখন তাহলে আমাদের বাদ থাকলো কি, আমাদের এখন হচ্ছে বাদ আছে ইন্টারগেটিভ প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন ইন্টারগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন ওগুলো অনেক হিউজ তথ্য, কিন্তু আমরা যেগুলো এখন ইসেনশিয়াল, যেগুলো আমাদের লাগবে, কারণ আমরা ওই কনজাংশনে আমরা হচ্ছে মানে যেগুলো হচ্ছে যখন আমাদের যেগুলো ব্যবহার লাগবে সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখে নেব। তারপরে এখন আমরা হালকা করে শিখে নিচ্ছি ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য কি? ইন্টারগেটিভ প্রোনাউন প্রথমে ডব্লিউ অথবা এইচ দিয়ে স্ট্রাকচারটা শুরু হবে এবং শেষে কি হবে, কোশ্চেন মার্ক থাকবে। ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, ডব্লিউ অথবা এইচ, তারপরে অবশ্যই কিন্তু একটা ভার্ব লাগে, জানো ইন্টারগেটিভের অবশ্যই একটা কিন্তু অক্সিলারি বা যে কোনো একটা ভার্ব লাগে, তারপরে শেষে কিন্তু প্রশ্ন মার্ক হয়, তাহলে সেটা হচ্ছে ইন্টারগেটিভ হয়, তাই না? আচ্ছা এই ইন্টারগেটিভের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রথমে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, শেষে কি থাকবে, প্রশ্ন মার্ক থাকবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে ইন্টারগেটিভ। যেমন আমি দেখো, আমি যদি বলি
হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম। এইখানে দেখো তো, এটা যদি আন্ডারলাইন ওয়ার্ড করে দেয়, এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়েছে? হয়েছে কি কারণে হয়েছে? কারণ প্রোনাউন হতে গেলেই অবশ্যই তারপরে একটা ভার্ব লাগবে, তাই না? ভার্ব না হলে তো এটা প্রোনাউন হিসেবে গণ্য হয় না। ভার্ব অথবা না হলে কি লাগে? অফ লাগে, তাহলে সেটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রোনাউন হিসাবে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলো। ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে কি কি আছে? যেমন হু, হুম, হু ইজ, দ্যাট ইত্যাদি গুলো আছে, তাই না? অনেকগুলো আছে। তাহলে ইন্টারোগেটিভের আমরা চিনব কিভাবে? প্রথমেই ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু, শেষে প্রশ্ন মার্ক। আচ্ছা, আর রিলেটিভ, তারপরে লেখো এখন রিলেটিভ প্রোনাউন। লেখা হচ্ছে দেখাবো, লেখা হয়েছে? তারপরে লেখা হচ্ছে রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানেই হচ্ছে সম্পর্কর সাথে, অর্থাৎ প্রথমেই হিজিবিজি থাকবে, মাঝখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে, শেষে এসে ফুল স্টপ দিয়ে শেষ হবে। রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য কি? মাঝখানে, হ্যাঁ, সেন্টেন্সের মাঝখানে ডব্লিউএস কোশ্চেন গুলো থাকবে, সেন্টেন্সের মাঝখানে কি থাকবে? ডব্লিউএস কোশ্চেন গুলো থাকবে, আর শেষে কি হবে? ফুল স্টপ দ্বারা শেষ হবে। বুঝতে পেরেছো কি? এখন আমরা কিছু বৈশিষ্ট্য শিখব। এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহৃত হয়। এই যে হু, হুম, হুইজ এর ব্যবহার একটু শিখে দিই, দুই একটা, যেগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর ব্যবহার না শিখলেই নয়। এগুলো আমাদের একটু তথ্য একটু জানতে হবে। আর তোমাদের আরেকটু স্ট্রাকচার, মানে একটা আঁকাতে বলি, এই ছকটা একটু আঁকাবা, দুইটার জন্য ছক আঁকাবা, কারণ অনেক সময় প্রশ্ন। তাহলে রিলেটিভ এবং হচ্ছে ইসের মধ্যে বুঝতে পেরেছে তো? যে কোনো একটা শব্দ যদি তোমাকে এখন দিয়ে বলে, যেমন আমরা যে কোনো শব্দ যদি আমি বলি, যেমন বললাম আই নো, এরকম বললাম যে আই নো দ্য ম্যান হু, এরকম দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে ফুল স্টপ দিয়ে শেষ হতে, এটা কি হবে? রিলেটিভ হবে। কেন রিলেটিভ হবে? কারণ প্রথমে তো হিজিবিজি সাবজেক্ট আছে, আর মাঝখানে হু শব্দটা এরকম হয়, এই হু এরকম, শেষে কি হবে? ফুল স্টপ শেষ হবে। চিনতে তো পারবা যে এটা রিলেটিভ প্রোনাউন আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন একটা ছক আঁকাবা। এই ছকটার, যেমন আমরা গতকালকে বলেছিলাম না, এ হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এ হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এ হচ্ছে পজেসিভ প্রোনাউন, বলেছিলাম কিনা? আচ্ছা, ঠিক তেমনি ভাবে এইরকম একটা ছক আঁকাও। একটা এই পাশে লেখো সাবজেক্টিভ, সাবজেক্টিভ, মাঝখানে দাও অবজেক্টিভ, অবজেক্টিভ, তারপরে দাও হচ্ছে পজেসিভ, পজেসিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। লেখা হচ্ছে হু, এই হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। তাহলে হু হচ্ছে সাবজেক্টিভ, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, আর এর পজেসিভ ফর্ম হচ্ছে হুস। হু, হুম, হুস, এটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। তারপরে লেখো হুইস, লেখো হুইস, এর অবজেক্টিভও হচ্ছে হুইস, হুইস, আর এর পজেসিভ হচ্ছে হুস। এই দুইটা একটু ছকটা লাগাবা। তারপর আরেকটা দ্যাটেরও লিখে দেই। দ্যাট হচ্ছে এটা সাবজেক্টিভ, এর অবজেক্টিভও হয় দ্যাটই। এই তিনটে একটু মাথায় রেখো যে হু, অনেক সময় প্রশ্ন আসে হু এর অবজেক্টিভ ফর্ম কোনটা? হু এর অবজেক্টিভ ফর্ম কিন্তু হুম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। পরীক্ষার হলে কোন দুইটার ব্যবহার বেশি আসে জানো? পরীক্ষার হলে ব্যবহার বেশি আসে এই হু এর ব্যবহার বেশি আসে, হুমের ব্যবহার আসে, আর হুইস এর ব্যবহার আসে, অর্থাৎ এই তিনটার কিন্তু হচ্ছে ব্যবহার আসে। আর আমরা জানি এই দ্যাট হচ্ছে ইতর প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? এখন আমরা এই ব্যবহারগুলো একটু শিখবো। এই স্ট্রাকচার লেখা হয়েছে হু মানে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ। যদি এখন যদি বলা হয় নিচের কোনটি, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বললো নিচের কোনটি অবজেক্টিভ ফর্ম, চিনতে পারবো না?
এখন যদি তোমাকে যে কোনো শব্দ হুসটা দিল, হুসটা কি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ? পজিটিভ। হুম অবজেক্টিভ। দ্যাট দ্যাট দুটোই কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, ওই যে হারের মতন আর কি, অবজেক্টিভ পজিটিভ দুটোই হয়। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা লেখো এই রিলেটিভ প্রোনাউনের হু এর ব্যবহার। আর এটা লিখবা হু, এই হু ব্যক্তিবাচক ক্ষেত্রে, ব্যক্তিবাচক। হু হচ্ছে ব্যক্তিবাচক, হু হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে বসবে। লেখো হু ব্যক্তিবাচক। আমার এখানে লেখা ছিল হু ব্যক্তিবাচক, হুইস বস্তু, হুইস হচ্ছে বস্তু। অর্থাৎ হু ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, আর হুইস হচ্ছে বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। আর ইট হচ্ছে ইতর প্রাণীবাচক, ইট, ইটও হয় আবার দ্যাটও হয়, ইট দ্যাট দুটোই হয়। দ্যাট, আচ্ছা আমরা যেহেতু ইট তো আর এখানে প্রোনাউন ইসেতে নেই, তাই আমরা এটা দ্যাটই লিখতে পারি, দ্যাট। দ্যাট ইতর প্রাণীবাচক। ইতর প্রাণীবাচক বলতে কি বোঝায় বলো তো? যেগুলো শয়তান না, এগুলো হচ্ছে এদের ক্ষেত্রে, বুঝছো? আচ্ছা, এখন আমরা এদের একটু ব্যবহার শিখব। ব্যবহারটা অনেক সময় আসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আর মাঝখানে একদিনে শেখানো সম্ভব না, কারণ এগুলোর হু, হুম, হুইসের ব্যবহার কিন্তু অনেক ঘুরে ফিরে একটু কনফিউশন করে দেয়। কিন্তু জাস্ট আমরা একটা এক্সাম্পল দিয়েই বা দুইটা নিয়ম শিখে আমরা মোটামুটি শিখতে পারবো। এক নম্বরে লেখো এই হুইয়ের পরে, এই হুইয়ের পরে যেটা বসবে অবশ্যই তারপরে সরাসরি একটা ভার্ব বসবে। হুইয়ের পরে অবশ্যই একটা ভার্ব লাগবে, হুইয়ের পরে অবশ্যই একটা কি লাগবে? ভার্ব লাগবে। হ্যাঁ, হুইয়ের পরে সরাসরি ভার্ব, হুইয়ের পরে সরাসরি ভার্ব। একটু লেখো হুইয়ের পরে সরাসরি ভার্ব। হুইয়ের পরে তাহলে কি বসবে? ভার্ব বসবে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনই তো এটা। যেমন আমরা যদি এখন একটু তোমাকে আমি একটা এক্সাম্পল দেই, এরকম আমি বললাম দা বয় হু ওয়াজ টল, এরকম করে বললাম। এই হুটাকে যদি আন্ডারলাইন ওয়ার্ড করে দেয় তাহলে এটা কোন প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। আর হুটা দেখো কিভাবে বসেছে, হুয়ের পরে কি সরাসরি একটা ভার্ব এসেছে না? এখন তোমাকে পরীক্ষা হলে কি করবে? এই হুটাই বাদ রাখবে, এইরকমই দা বয় ড্যাশ হু ওয়াজ টল ইত্যাদি ইত্যাদি আরো থাকতে পারে, এখানে কিন্তু ডট ডট শেষ করিনি, এতটুকু থাকতে পারে। এখন এখানে তোমাকে এ নাম্বারে দিল, দিল হু, বি নাম্বারে দিল হুইস, সি নাম্বারে দিল হুম, হুম, ডি নাম্বারে দিল হচ্ছে দ্যাট। তাহলে কি দিবা এখানে? হু, কারণ হুইয়ের পরে সরাসরি একটা ভার্ব। বুঝতে পেরেছ? তাহলে হুইয়ের পরে সরাসরি ভার্ব বসে, হুইয়ের পরে কি বসে? সরাসরি ভার্ব। আরো যদি স্পেসিফিক ভাবে যদি লিখে দেই তাহলে এইভাবে লিখবা যে সাবজেক্ট প্লাস হু প্লাস ভার্ব, সাবজেক্ট হু প্লাস হচ্ছে ভার্ব, সাবজেক্ট হু প্লাস হচ্ছে ভার্ব। তারপরে 2 নাম্বার লেখো এই হুমের পরে 2 নম্বরে লিখবা হুম। এই হুমের পরে সরাসরি একটা সাবজেক্ট, হুমের পরে সরাসরি সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব হবে। হুমের ক্ষেত্রে হুম, তারপরে সরাসরি ভার্ব না হয়ে আগে কি হুমের পরে সরাসরি একটা কি থাকবে? সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল লেখো, আমি বললাম যে এরকম বললে হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য হি ইজ দ্য ম্যান, এখানে ড্যাশ দিলাম আই ওয়ান্টেড। এখানে কি তাহলে হু হবে নাকি হুম হবে? কেন হুম হবে? কারণ এরপরে যদি তোমাকে এই আইটা বাদ রাখতো তাহলে কিন্তু হু হতে পারতো,
কিন্তু এখানে এরপরে কি হবে, হুমের পরে সরাসরি একটা বার সাবজেক্ট লাগবে, বুঝছো? সরাসরি একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে কিন্তু ভার্ব থাকবে। এরকম, হি ইজ দ্য ম্যান হুম আই ওয়ান্টেড। বুঝতে পেরেছ? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এই দুইটা তথ্য একটু মাথায় রাখবা, তাহলে আস্তে আস্তে মানে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসবে। এখন যদিও দেখো আমরা সবগুলো এমসিকিউ এখানে সমাধান করতে পারবো না, কিছু কিছু নিয়ম আছে, তারপর আমরা কিছু কিছু দেখাই যে এই প্রোনাউনগুলো থেকে কিভাবে প্রশ্ন আসবে। কারণ এগুলোতে ওই রিলেটিভ প্রোনাউনের অনেকগুলো ব্যবহার আছে, অনেকগুলো নিয়ম আছে, একদিনে নিয়মগুলো তো সবগুলো শেখা সম্ভব না, তাই না? এখন তোমাকে যদি বলে আইডেন্টিফাই তো করতে পারবা কোনটা রিলেটিভ প্রোনাউন আর কোনটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, এগুলো তো পারবা নাকি? তাহলে এখন দেখো বললো 128 নম্বরে হুইচ অন ইজ দ্য রিলেটিভ প্রোনাউন, হু। আচ্ছা 129 নম্বরে হু, দ্য, হু, হোয়াট এবং হুইচ আর এটা এখানে যদি ধরো ইয়া দেওয়া থাকতো, ইন্টারগেটিভ দেওয়া থাকতো, হ্যাঁ, মানে এখানে যে কোনো দুটো তো দিবে না, অপশনে দেখ, আর অপশনে যদি থাকে থাকবে ডি নাম্বারে বোথ আছে, যে বি এবং হচ্ছে সি বোথ, এরকম থাকবে। আচ্ছা তারপরে এখন বলো তো দেখি এই 131 নাম্বার, আই নো দ্য ম্যান হু ওয়াজ ডান দিস, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা এখন এইখানে দেখো এই হুটা বসেছে নিয়ম অনুসারে, কিভাবে বসছে তাহলে বলো তো? হু এর পরে কিন্তু ভার্ব আছে, বুঝতে পেরেছো? তাহলে এই সেন্টেন্সটাই যদি দিত আই নো দ্য ম্যান হু, মানে হু না দিয়ে ড্যাশ দিয়ে হ্যাজ ডান দিস, তাহলে ওখানে অপশনগুলো যদি হু, হুম, হুইচ, দ্যাট, তাহলে দিল হু। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে 132, আই নো দ্য গার্ল হু টার্নেড আপ হিজ মিটিং, তাহলে এখানে কি হবে, এটা হুটা কি একটা রিলেটিভ প্রোনাউন। তারপরে ইট ইজ আই হু অ্যাম টু ব্লাম, হুটা রিলেটিভ প্রোনাউন। তাহলে বুঝতে পেরেছো? আর তাহলে হু দেখো প্রত্যেকটাই কিন্তু নিয়ম অনুসারেই হচ্ছে, হু এর পরে কিন্তু বার বসতেছে। বুঝতে পেরেছো? মানে আস্তে আস্তে যেগুলো আছে এগুলো হচ্ছে বারবার একটু প্র্যাকটিস করলেই পারবা। আর আরেকটা কথা মাথায় রেখে দিবা যে এইটা হচ্ছে শর্টকাট টেকনিক, কারণ যখন পরীক্ষার হলে এই নিয়মগুলো মনে থাকে না, বুঝছো? আর্টিকেল প্লাস আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে না, কারণ আর্টিকেলের জন্মই তো নাউনের জন্য, নাউনের পূর্বে বসেই তো ওকে নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা প্রকাশ করে, তাই না? ঠিক তেমনি ভাবে মাথায় রাখবা দা প্লাস নাউন এর পরেই হু বসে এবং তারপরে ভার্ব থাকবে। এই শর্টকাট টেকনিকটা একটু লিখে ফেলো, লেখো দা প্লাস, অথবা দা না লিখে আর্টিকেল প্লাস নাউন, হু, তারপরে ভার্ব। এই স্ট্রাকচারটা মাথায় রাখবে, কারণ এইটা দিয়েই বেশি আসে। নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, হ্যাঁ মানে শর্টকাট আমি ভালো করে লিখে দিচ্ছি। এখানে লিখবা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল অবলিক, এখানে লিখবা এ অ্যান এবং হচ্ছে দা, এরপরে লিখবা হচ্ছে আর্টিকেলের পরে কি বসবে, নাউন বসে, তাই না? কারণ নাউনের পূর্বেই তো আর্টিকেল বসেছে, তাহলে আর্টিকেল প্লাস নাউন প্লাস হচ্ছে হু, তারপরে একটা ভার্ব। শর্টকাট দা প্লাস ম্যান অথবা যায় হু ওয়াজ ড্যাশ ড্যাশ ড্যাশ, এইরকম। বুঝতে পেরেছো? মানে ওয়াজকে ওখানে যে কোনো একটা ভার্ব থাকবে, এমনি বোঝানোর সুবিধার্থে ওখানে দিলাম। বুঝতে পারবা তো এখন? তাহলে এই যে এরকম যদি প্রশ্ন আসে, তাহলে দেখো তো এরকম যদি এখন প্রশ্ন আসে 138 নাম্বার, তাহলে কিভাবে উত্তর দিবা দেখো তো। কেন এ নাম্বার হলো না কেন? হু তো আছে, মানে এখানে ধরো মাথায় শর্টকাট টেকনিক, কারণ পরীক্ষার হলে ওইগুলো ব্যবহার মাথায় রাখবো, আর্টিকেল প্লাস নাউন থাকবে, তারপর সরাসরি হু বসবে, এইটাই। তাহলে হু সরাসরি আছে সি নাম্বার।
বুঝতে পেরেছো? কারণ পরীক্ষার হলে খালি ধরো যে শর্টকাট টেকনিক ইউজ করতে হবে। তাহলে দেখো এগুলোকে আমি বানিয়ে বলছি, এগুলো তো পরীক্ষায় আসছে নাকি, এতগুলোতে আসছে তো নাকি, সেই জন্য এই বই থেকে। তাছাড়া কিন্তু আলাদা আমাদের লেকচার শিট থেকেই দেখা দিতাম, লেকচার শিটও কিন্তু সুন্দর করে সাজানো আছে। তোমরা কি বাসায় গিয়ে পড়ছিলা লেকচার শিট? কিছু বুঝতে পারো নি? 139 নাম্বারটা দেখো, তাহলে কি হবে বলো তো? সি নাম্বার কেন হবে? দা প্লাস নাউন প্লাস হু তারপরে বার। 140 নম্বরে ডি নাম্বার কেন হলো? দা প্লাস ম্যান তারপরে হু তারপরে বার। তাহলে মিথিলা বলো তো 141 সি নাম্বার কেন সি নাম্বার হলো? এই যে দা প্লাস আর্টিকেল, মানে শর্টকাট টেকনিক, যে আর্টিকেল প্লাস নাউন তারপরে হু তারপরে বার। ক্লিয়ার? তাহলে আশা করছি যে মনে থাকবে। মনে মুভিটির ঘুমাতেই দিন চলে যাচ্ছে। ও তো পড়াশোনা তো দেখি না, তুমি কবে থেকে শুরু করবা? বুঝতেছ? আচ্ছা, এখন এই যে এই ইয়াটা একটু লিখে নিবা। রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সাধারণত তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট নাউন বা প্রোনাউনের নাম্বার ও পার্সন অনুসারে বসে। এই হ্যাঁ, এই রুলস একটু লিখে নিও। এই রুলসটা একটু লিখে নাও তাহলেই, কারণ এই রুলসটা অনেক সময় এসে থাকে, অনেক সময় মনে ভুল করে ফেলে। এই যে পুরোটাই লেখা একটু, তারপর আমি শর্টকাট আরো সহজভাবে সাজা দিচ্ছি। এখানে জাস্ট এই নিয়মটা একটু লেখো যে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সাধারণত তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন এর নাম্বার এবং পার্সন অনুসারে বসে। এই এক লাইনটা একটু লেখো, তাহলেই হবে। কিসে লেখা হয়েছে? আচ্ছা, তাহলে এই নিয়মটা দেখো। এখন বললো তাহলে এইটা কি বলছে? রিলেটিভ প্রোনাউন বলছে কি রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সাধারণত তার পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে বসবে। এখন রিলেটিভ প্রোনাউনটা কোনে? দেখো 142 নম্বর রিলেটিভ প্রোনাউন কি? হু, তাই কি না? হু গুলো না, এই হু এর পূর্বে সাবজেক্ট যা থাকবে ওই সাবজেক্ট অনুসারেই ভার্বটা বসবে। বুঝতে পেরেছো কি? দেখো আমরা একটু দেখতে পাচ্ছ এখন? দেখো আমরা কি বলেছে 100 কত নাম্বার? ছোট করবো? ছোট করতে হবে না, একটু আচ্ছা ছোট করে দিচ্ছি। এখন দেখো এই 100 জন বলছে কত নাম্বার? 142 নাম্বার, তাই না? বলছে যে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন না? না রিলেটিভ নাকি মানে ইনডেফিনিট বলো তো? রিলেটিভ। ইন্টারোগেটিভ কি? মানে ইন্টারোগেটিভ তো আগেই বাদ নাকি? কারণ প্রথমে নাই, প্রশ্ন মার্ক নাই, তাই এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর পূর্বে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্ট অনুযায়ী কি বসবে? এই রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা বসবে। তাহলে আই এর পরে কোনোদিন দেখছে ইজ হয় নাই, তাহলে এগুলো কি? এটা বাদ যাচ্ছে। তারপরে কোনটা এখন বলো তো? হ্যাঁ মি আছে, এটা তো বাদ। তারপরে তাহলে এ এবং বি বাদ। তারপরে আই আর, এই আরটা না হয়ে তাহলে কি হবে? আই এম। বুঝতে পেরেছ? এরকম। তাহলে আগামীকাল তাহলে প্রোনাউনের উপর মোটামুটি পড়া থাকবে, প্রোনাউন সম্পর্কে। পারবা না এখন? তাহলে এটা হচ্ছে প্রোনাউন গেল। হ্যাঁ আর্টিকেল ইডিওম ফ্রেজ ছিল না, ওই আর্টিকেলের ওটা বাকি ছিল। ওটা মানে আর্টিকেল 2 এর ক্লাস ছিল, যে ওটা একদিন ক্লাস বাকি ছিল তো সেই জন্য ওটা দেয়নি। তাহলে ওটা আবার এটা দেখাই দেবো না। আচ্ছা এখন তাহলে
আগামীকাল কি তাহলে প্রোনাউন সম্পূর্ণ, বুঝছো? হ্যাঁ, এখানে কত নাম্বার আছে? ইংরেজি হচ্ছে প্রোনাউন মানে একেবারে 10 নাম্বার লেকচার, 9 এবং 10। ইডিয়ম ফ্রেজ কি কি দেওয়া আছে দেখো তো। হ্যাঁ, মানে NOP, মানে L থেকে P পর্যন্ত, LMNOP। হ্যাঁ, তাহলে প্রোনাউন আগামীকালের পড়া হচ্ছে কি তাহলে? আগামীকালের পড়া বা পরীক্ষার বিষয় হবে প্রোনাউন, প্রোনাউন সব এবং ইডিয়ম এন্ড ফ্রেজ, ইডিয়ম এন্ড ফ্রেজ। ইডিয়ম এন্ড ফ্রেজ এম থেকে নাকি এম থেকে এল থেকে কি পর্যন্ত? পি পর্যন্ত। এই দুটো হচ্ছে আগামীকালের পরীক্ষা, বুঝতে পেরেছ? আজকে কি আর দেখাই দেব না? কত বাজে? 6টা বাজছে, 6টা বাজে। আর কিছু দেখাই দেব? প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ আছে না, পার্টস অফ স্পিচ এখন হচ্ছে ধরো কালকে আগামী ক্লাসে হ্যাঁ ভার্ব, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আগামী একটা দুটো ক্লাস নিলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে, তারপরে ভার্ব। এই কয়েকটা বিষয় শেষ করার পরে আমরা অন্যগুলোতে চলে যাব। তখন দেখো এইভাবে লেকচারগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি। প্রথমে ধরো আমরা কি সাজিয়েছি, প্রথমে দেখো প্রোনাউন গেল, প্রোনাউনের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, ভার্বস, তারপরে হচ্ছে তখন পর্যায়ক্রমে চলে আসবে। তখন আমরা আলাদা আলাদা ভাবে এক একটা এক এক জায়গায়ও চলে যেতে পারি, যেগুলো থাকবে। আজকে কি বার? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার আগামী শুক্রবারে, বুঝছো? শুক্রবার তো না, শনিবারে তো সম্পূর্ণ মডেল টেস্ট হবেই, তার পাশাপাশি ও মডেল টেস্টের সাথে অর্থাৎ আগামী শনিবারে সম্পূর্ণ এ যাবৎকালে যতগুলো পড়ানো হয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রথম ক্লাস থেকে, একবারে প্রথম ক্লাস থেকে শনিবারে কুইজ প্রতিযোগিতা হবে। এই সামনে শনিবার, এই শনিবার কি সামনে? আজকে কি বার? আজকে মঙ্গলবার। হ্যাঁ, এইগুলোই করবো। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পেরেছ? তাহলে আপাতত তাহলে এই পর্যন্তই থাক, আর তাহলে অ্যাডজেক্টিভ আর শুরু না করি না। তাহলে তোমরা যারা দেখছো এই